দ্য ডিবেটে আপনাকে স্বাগত জানাই। আজকে আলোচনার বিষয় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের নতুন শক্তির দুনিয়ায় পা রাখা। তারা গুজরাটের জামনগরে এমন এক বিশাল প্রজেক্ট বানাচ্ছে যাকে বলা হচ্ছে একটা পুরোপুরি সমন্বিত সবুজ শক্তির ইকোসিস্টেম। মানে সহজ কথায় সোলার প্যানেল বানানো থেকে শুরু করে সেই শক্তি ধরে রাখার জন্য ব্যাটারি এবং গ্রিন ফুয়েল তৈরি, সবকিছুই এক ছাদের নিচে। আর আজকের আলোচনার মূল প্রশ্নটা হল, এই যে ৭৫,০০০ কোটি টাকার একটা বিশাল বিনিয়োগ, এটা কি রিলায়েন্স আর ভারতের জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ যা ভবিষ্যতের শক্তির চাহিদা মেটাবে, নাকি এটা একটা অমচম বড় জুয়া খেলা যেখানে এত টাকা ঢালার পরেও লাভের মুখ দেখা কঠিন হতে পারে? ঠিক, আমি মনে করি এটা একটা অসাধারণ দূরদর্শী পদক্ষেপ যা সময়ের থেকে এগিয়ে এবং কোম্পানির ভবিষ্যৎ সুরক্ষিত করবে। আর আমার প্রশ্নটা ঠিক উল্টো দিকে। আমার মতে এই পরিকল্পনার স্বপ্নটা যতটা বড়, এর সাথে জড়িয়ে থাকা অর্থনৈতিক ঝুঁকি আর বাস্তবতার চ্যালেঞ্জগুলো তার থেকেও অনেক বেশি কঠিন। আমি এই বিশাল বিনিয়োগের কার্যকারিতা নিয়েই প্রশ্ন তুলব। দেখুন, রিলায়েন্সের এই নিউ এনার্জি উদ্যোগকে শুধু কয়েকটা নতুন কারখানা হিসাবে দেখলে এর আসল ছবিটা ঠিক বোঝা যাবে না। এটা একটা এন্ড টু এন্ড বা শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণে রাখার একটা বিশাল পরিকল্পনা। ওরা পলিসিলিকন মানে সোলার প্যানেল বানানোর একদম গোড়ার যে কাঁচামাল, সেখান থেকে শুরু করে ইনগট, ওয়েফার, সেল এবং সবশেষে মডিউল পর্যন্ত সবকিছু নিজেরাই বানাবে। শুরুতে বছরে 10 গিগাওয়াট সোলার প্যানেল বানানোর ক্ষমতা তৈরি করছে, যা কয়েকটা শহরকে বিদ্যুৎ দেওয়ার জন্য যথেষ্ট। আর এটাকে খুব তাড়াতাড়ি 20 গিগাওয়াটে নিয়ে যাওয়ার পরিকাঠামো তৈরি থাকছে। এর সাথে থাকছে 40 গিগাওয়াট আওয়ার ক্ষমতার ব্যাটারি ফ্যাক্টরি, যা পরে 100 গিগাওয়াট আওয়ার হবে। আর এই সব কিছুর জন্য যে বিশাল পরিমাণ বিদ্যুৎ লাগবে, তার জন্য কাছে 5.5 লক্ষ একর জমিতে নিজেদের সোলার আর উইন্ড ফার্ম বানাচ্ছে। এই মডেলের আসল জোরটা হলো পুরো সাপ্লাই চেনের উপর নিজেদের কন্ট্রোল, রাইট? এর ফলে খরচ কমবে, কোয়ালিটি ভালো হবে, আর বাইরের কোনো দেশের উপর নির্ভর করতে হবে না। আজকালকার পৃথিবীতে এটা যে কত বড় সুবিধা তা তো আমরা সবাই জানি। S&P ওদের ক্রেডিট রেটিং BBB+ থেকে বাড়িয়ে A- করেছে, যা প্রমাণ করে যে ওদের আর্থিক অবস্থা এতটাই মজবুত যে ওরা এত লম্বা সময়ের জন্য টাকা ঢালতে পারে। আপনি যে সমন্বিত ইকোসিস্টেমের কথা বলছেন, ঠিক সেখানেই আমার সবচেয়ে বড় আশঙ্কার জায়গা। পরিকল্পনাটা নিঃসন্দেহে অসাধারণ, মানছি, কিন্তু এর বাস্তবায়ন ওমছম ঝুঁকির। প্রথমত টাকার অঙ্কটা দেখুন, শুরুতেই ৭৫,০০০ কোটি টাকা। এই টাকাটা কবে লাভসহ ফেরত আসবে তার কোনো স্পষ্ট হিসাব এখনও সামনে নেই। দ্বিতীয়ত, আসল প্রতিযোগিতাটা হবে চীনের সঙ্গে। অ্যানালিস্ট কলের প্রশ্নোত্তর পর্বে একজন সরাসরি জিজ্ঞেস করেছিলেন, চীনের কম দামের ইঙ্গট আর ওয়েফারের সঙ্গে পাল্লা দেওয়া কি আদৌ সম্ভব? উত্তরটা খুব একটা ভরসা দেওয়ার মতো ছিল না। চীনের এই শিল্পে বছরের পর বছরের অভিজ্ঞতা আর বলতে গেলে সরকারি ভর্তুকি আছে, ওদের সঙ্গে দামে পাল্লা দেওয়া প্রায় অসম্ভব। আচ্ছা। আর তৃতীয় যে পয়েন্টটা আপনি তুললেন, সাপ্লাই চেইনের ঝুঁকি কমানো, আমি সেটার সাথে ঠিক একমত নই। চীন কিছুদিন আগেই রূপা বা সিলভার রপ্তানিতে কিছু বিধিনিষেধ এনেছে, যা সোলার সেল বানানোর জন্য খুব জরুরি একটা জিনিস। এটাই তো প্রমাণ করে যে ভূরাজনৈতিক ঝুঁকি এখনও কতটা বাস্তব, তাই না? আমার ভয় হয় এই নতুন ব্যবসার পেছনে ছুটতে গিয়ে রিলায়েন্সের অন্য লাভজনক ব্যবসাগুলো, যেমন তাদের O2C মানে তেল থেকে কেমিক্যাল বানানোর যে ব্যবসাটা, বা রিটেল ব্যবসা থেকে মনোযোগ এবং টাকা দুটোই সরে যেতে পারে। আমি আপনার ঝুঁকের পয়েন্টগুলো বুঝতে পারছি, কিন্তু আমার মনে হয় আপনি ছবিটার একটা দিকই দেখছেন। এই উদ্যোগের আসল খেলাটা লুকিয়ে আছে এর সমন্বিত মডেলে। একটা উদাহরণ দিই, পলিসিলিকন বানাতে সবচেয়ে বেশি খরচ হয় বিদ্যুতের। এখন রিলায়েন্স যখন কাছে তাদের নিজস্ব সোলার আর উইন্ড পাওয়ার ব্যবহার করে এই বিদ্যুৎ তৈরি করবে, তখন তাদের উৎপাদন খরচ নাটকীয়ভাবে কমে যাবে। চীনের অনেক কোম্পানি এখনও কয়লা পুড়িয়ে বানানো বিদ্যুতের উপর নির্ভরশীল, যার দামও বেশি আর পরিবেশের জন্যও খারাপ। এখানেই রিলায়েন্স একটা বড়সড় টেক্কা দেবে। তাই এটাকে শুধু আজকের লাভ ক্ষতির দিক থেকে দেখলে হবে না। এটা হলো কোম্পানির আগামী ২০-৩০ বছরের জন্য একটা কৌশলগত বিনিয়োগ। জীবাশ্ম জ্বালানির ব্যবসা থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে একটা টেকসই ব্যবসায় রূপান্তর হওয়ার এটাই তো পথ। আপনার যুক্তিটা শুনতে ভালো লাগছে যে নিজস্ব বিদ্যুৎ ব্যবহার করে খরচ কমবে, কিন্তু প্রশ্ন হল কতটা কমবে? এই কমার পরেও
কি চীনের সঙ্গে পাল্লা দেওয়া যাবে? অ্যানালিস্ট কলের প্রশ্নোত্তর পর্বে যখন এই প্রশ্নটা করা হয়েছিল তখন উত্তরটা ছিল বেশ সাধারণ। আমরা আশাবাদী, কিন্তু কোনো নির্দিষ্ট সংখ্যা বা ডেটা দেওয়া হয়নি। বলা হয়েছে খরচের সুবিধা পাওয়া যাবে, কিন্তু সেই সুবিধার ফলে চূড়ান্ত পণ্যের দাম কতটা প্রতিযোগিতামূলক হবে সেই হিসাবটা এখনও ধোঁয়াশায়। এমন একটা ব্যবসায় এত হাজার কোটি টাকা ঢালা হচ্ছে, যেখানে আন্তর্জাতিক বাজারে সোলার প্যানেলের দাম রোজ কমছে আর লাভের মার্জিন খুবই পাতলা। কৌশলগত স্বপ্ন দেখা ভালো, কিন্তু কঠিন অর্থনৈতিক বাস্তবতাকে তো আর অস্বীকার করা যায় না, তাই না? কিন্তু অর্থনৈতিক বাস্তবতার আরেকটা দিক হল সাপ্লাই চেইনের নিরাপত্তা, যা আপনি এড়িয়ে যাচ্ছেন। নিজস্ব পলিসিলিকন, গ্লাস, ইনগটস আর ওয়েফার তৈরি করা মানে রিলায়েন্সকে সাপ্লাই চেইনের অনিশ্চয়তা নিয়ে প্রায় ভাবতেই হবে না। এটা শুধু খরচ কমানোর ব্যাপার নয়, এটা হলো উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখার গ্যারেন্টি। কোভিড বা ইউক্রেন যুদ্ধের সময় আমরা দেখেছি সাপ্লাই চেইন কতটা ঠুনকো হতে পারে। একটা ছোট জিনিস আটকে গেলে পুরো ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়। রিলায়েন্স সেই ঝুঁকিটা নিতে চাইছে না। আমার মতে এটা ভারতের জন্য একটা জিও মুভমেন্ট ফর এনার্জি ট্রান্সফরমেশন। জিও যেমন টেলিকম সেক্টরের চেহারা বদলে দিয়েছিল, এই উদ্যোগটাও ভারতের শক্তিক্ষেত্রকে আমূল বদলে দেবে। দেশকে শক্তি উৎপাদনে আত্মনির্ভর করবে আর জরুরি প্রযুক্তির জন্য বিদেশের দিকে তাকিয়ে থাকতে হবে না। সাপ্লাই চেনের ঝুঁকি থাকবে না, কিন্তু কাঁচামালের জন্য কিছুটা হলেও তো বিশ্ববাজারের ওপর নির্ভরতা থাকবেই। চীনের রূপা রপ্তানির নিষেধাজ্ঞার উদাহরণটাই আবার দেখুন। কোম্পানি জবাবে বলেছে যে তারা হেট্রোজাংশন টেকনোলজি বা HJT ব্যবহার করছে। এটা এমন একটা প্রযুক্তি যেখানে রূপার ব্যবহার প্রচলিত প্রযুক্তির চেয়ে অনেক কম, এবং তারা নাকি এটা আরও কমানোর চেষ্টা করছে। কিন্তু ব্যবহার তো শূন্য নয়, তার মানে ঝুঁকিও শূন্য নয়। তাছাড়া এই যে বিশাল বিশাল ফ্যাক্টরি বানানো হচ্ছে, এর যন্ত্রপাতি, প্রযুক্তি এগুলো তো বিদেশ থেকেই আমদানি করতে হচ্ছে, ঠিক কি না? সেটাও তো এক ধরনের নির্ভরতা। তাই সম্পূর্ণ আত্মনির্ভরতা কথাটা শুনতে ভালো লাগলেও বাস্তবে এটা প্রায় অসম্ভব। কিন্তু এই প্রযুক্তি আর যন্ত্রপাতি একবার এসে গেলে তো উৎপাদনের উপর পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে চলে আসবে। আর HJT এর মতো নতুন প্রযুক্তি ব্যবহার করাটাই তো ওদের দূরদর্শিতার প্রমাণ। ওরা শুধু আজকের প্রযুক্তি নিয়ে ভাবছে না, আগামী দিনের প্রযুক্তিতে বিনিয়োগ করছে, যা আরও বেশি কার্যকর এবং কম কাঁচামাল নির্ভর। কিন্তু HJT প্রযুক্তি কি এই বিশাল স্কেলে বাণিজ্যিকভাবে প্রমাণিত? ছোট স্কেলে যেটা সফল, সেটা বছরে 10 বা 20 গিগাওয়াট উৎপাদনের ক্ষেত্রেও সমানভাবে কাজ করবে, তার কি কোনো গ্যারান্টি আছে? নতুন প্রযুক্তিতে সবসময় একটা অজানা ঝুঁকি থাকে। আর যদি এর মধ্যে আরও নতুন কোনো প্রযুক্তি চলে আসে, তাহলে এই হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ অপ্রচলিত হয়ে পড়ার ভয়ও তো থেকে যায়। বাস্তবায়নের ক্ষমতা নিয়ে আপনার মনে হয়তো সংশয় আছে, কিন্তু জামনগর প্রকল্পের যে ছবিগুলো দেখানো হয়েছে সেগুলো দেখুন। 1 কিলোমিটার লম্বা গ্লাস তৈরির ফার্নেস, পুরোপুরি স্বয়ংক্রিয় সেল আর মডিউল বানানোর ফ্যাক্টরি, এগুলো তো খেলনা নয়। এগুলো প্রমাণ করে যে রিলায়েন্সের এই ধরনের বিশাল প্রকল্প সময়মতো শেষ করার অভিজ্ঞতা আর ক্ষমতা দুটোই আছে। ওদের পুরনো ট্র্যাক রেকর্ডও তো তাই বলে। ওরা শুধু 10 গিগাওয়াটের কথা ভেবে পরিকাঠামো বানাচ্ছে না, পুরো পরিকাঠামোটা এমনভাবে তৈরি করছে যাতে খুব সহজেই উৎপাদন ক্ষমতা বাড়িয়ে 20 গিগাওয়াট করা যায়। এটাকেই বলে ভবিষ্যতের পরিকল্পনা এর মতো। হ্যাঁ, স্কেল থাকলে খরচ কমে, কিন্তু এই মাপের প্রকল্পে একটা ছোট ভুল বা সামান্য দেরির প্রভাবও অমছম বড় হয়। বলা হচ্ছে আগামী 12 থেকে 15 মাসের মধ্যে ধাপে ধাপে উৎপাদন শুরু হবে। বিশ্বজুড়ে এখনও যে সাপ্লাই চেইনের সমস্যা চলছে আর এই ধরনের নতুন প্রযুক্তি স্থাপন করা যে জটিলতা, তাতে এই সময়সীমাটা কি একটু বেশি উচ্চাকাঙ্ক্ষী মনে হচ্ছে না? একটা ছোট প্রযুক্তিগত সমস্যা বা নির্মাণে দেরি হলে পুরো প্রকল্পের অর্থনীতিটাই ঘেটে যেতে পারে। স্কেল যেমন একদিকে সুবিধা দেয়, তেমনি অন্যদিকে ঝুঁকিকেও বহুগুণ বাড়িয়ে দেয়। রিলায়েন্সের তেল শোধনাগার বা টেলিকম ব্যবসা সামলানোর অভিজ্ঞতা আছে, মানছি, কিন্তু অত্যাধুনিক সোলার ম্যানুফ্যাকচারিং একেবারে অন্য জগৎ। পুরনো অভিজ্ঞতা এখানে কতটা কাজে দেবে, সেটাও একটা বড় প্রশ্ন। আপনি অভিজ্ঞতার কথা বলছেন, কিন্তু রিলায়েন্স তো শুধু নিজেদের অভিজ্ঞতার ওপর ভরসা করে বসেনি। ওরা বিদেশের সেরা কোম্পানিগুলোকে কিনে নিয়েছে বা তাদের সাথে পার্টনারশিপ করেছে। যেমন ধরুন নরওয়ের REC সোলার,
যারা সোলার সেলের অন্যতম সেরা নির্মাতা, বা জার্মানির নেক্সওয়েভ, যারা ওয়েফার বানানোর নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে। ওরা বিশ্ব সেরা জ্ঞান আর প্রযুক্তিকে এক জায়গায় আনছে। এটাই তো ঝুঁকি কমানোর সবচেয়ে ভালো উপায়। ওরা নিজেরা সব নতুন করে শিখছে না, বরং যারা সবচেয়ে ভালো জানে তাদেরকেই নিজেদের দলে নিয়ে এসেছে। পার্টনারশিপ বা কোম্পানি কেনা অবশ্যই ভালো কৌশল, কিন্তু ভিন্ন ভিন্ন কোম্পানির সংস্কৃতি, প্রযুক্তি আর কর্মপদ্ধতিকে এক ছাদের নিচে এনে একটা মসৃণ উৎপাদন ব্যবস্থা তৈরি করাটাও একটা বিরাট চ্যালেঞ্জ। কাগজে কলমে যেটা খুব ভালো দেখায়, বাস্তবে সেটা করা সবসময় ততটা সহজ হয় না। আর দিনের শেষে এই সব কিছুর পরেও বাজার ঝুঁকিটা থেকেই যাচ্ছে। যদি কোনো কারণে বিশ্বজুড়ে সবুজ শক্তির চাহিদা কমে যায় বা সরকার যদি ভর্তুকি তুলে নেয়, তাহলে এই বিশাল উৎপাদন ক্ষমতা একটা বোঝা হয়ে দাঁড়াতে পারে। সব মিলিয়ে যদি দেখি, রিলায়েন্সের নতুন শক্তি উদ্যোগকে শুধুমাত্র স্বল্পমেয়াদী লাভ বা ঝুঁকির চোখে দেখাটা ভুল হবে। এটা একটা দীর্ঘমেয়াদী কৌশলগত পদক্ষেপ। আগামী দশকে বিশ্ব যখন জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসবে, তখন রিলায়েন্স শক্তিক্ষেত্রের নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি থাকবে। এর সমন্বিত ইকোসিস্টেম, বিশাল স্কেল এবং বিশ্বসেরা প্রযুক্তিকে সাথে নিয়ে কাজ করার ক্ষমতা একে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা করে তুলবে। এটা শুধু একটা ব্যবসা নয়, এটা ভবিষ্যৎ শক্তিক্ষেত্রে একটা নতুন মানদণ্ড তৈরি করার চেষ্টা। আর আমার মতে এই উদ্যোগের লক্ষ্য নিঃসন্দেহে প্রশংসার যোগ্য, কিন্তু এর সাথে জড়িয়ে থাকা কঠিন অর্থনৈতিক বাস্তবতা আর বাস্তবায়নের চ্যালেঞ্জগুলোকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না। চীনের মতো প্রতিষ্ঠিত শক্তির সাথে দামে প্রতিযোগিতা করা, ৭৫,০০০ কোটি টাকার বিপুল প্রাথমিক বিনিয়োগের পর লাভজনকতার দীর্ঘ অনিশ্চয়তা আর এই বিশাল প্রকল্পকে সময়মতো এবং নিখুঁতভাবে শেষ করার চাপ, এই সব কিছু মিলিয়ে এই প্রকল্পের সাফল্য নিয়ে গম্ভীর প্রশ্ন থেকেই যাচ্ছে। কৌশলগত স্বপ্ন আর কঠোর অর্থনৈতিক বাস্তবতার মধ্যে ভারসাম্য রাখাটাই হবে এদের সবচেয়ে বড় পরীক্ষা। এটা পরিষ্কার যে রিলায়েন্সের এই উদ্যোগ একটা অত্যন্ত সাহসী এবং বলা যায় যুগান্তকারী পদক্ষেপ। এর সাফল্য নির্ভর করবে অনেক কিছুর ওপর: বিশ্ববাজারের গতি প্রকৃতি, প্রযুক্তিগত উদ্ভাবন এবং সবচেয়ে জরুরি, কোম্পানির নিখুঁতভাবেই বিশাল পরিকল্পনাকে বাস্তবরূপ দেওয়ার ক্ষমতার ওপর। একদম। আর এই উপাদানগুলো আগামী বছরগুলোতে কতটা অনুকূল থাকবে তা একমাত্র সময়ই বলতে পারবে। এই বিষয়ে যে আরও অনেক গভীর পর্যালোচনার সুযোগ রয়েছে তাতে কোনো সন্দেহ নেই।